এসআইআর করে আমাদের ল্যাজে গোবরে করবে ভেবে নিজেরাই ল্যাজে গোবরে হয়ে গেছে। লাস্টে সুপ্রিম কোর্টের রায়তে আরো ল্যাজে গোবরে গেছে। নাহলে হুমায়ুন কবিরের মতন একটা ছুটকো এমএলএ, মন্ত্রিত্বও ছিল না, বিধানসভায় আমরা দেখেছি। ও কোথা থেকে হেলিকপ্টারে করে ও প্রচার করছে, ওর দলের কি আছে? আর কেউ বাকি নেই কিন্তু। অনেকে মজা করে বলছে যে সব নেতাদের আশা হয়ে গেছে, এখন হয়তো আমেরিকা থেকে ট্রাম্পকে নিয়ে আসা হবে। আমারা আমি আমি নিজেও হিন্দু, এবং এই যে আমার এলাকায় এসে উনি মতুয়াদের উৎসবে নেচেছেন না, তার আগে তো আমি গেছিলাম, আমার দেখা দেখেই উনি গেছেন। বিজেপি হিন্দুদেরকে নিজেদের সম্পত্তি ভাবে, এটার বলার কিছু নেই। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখেই ফেলেছে যে হুমায়ুন কবির বিজেপি থেকে 1,000 কোটি টাকা চেয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। জোর কদমে প্রচার করছেন দিনরাত। আমার সাথে তিনি রয়েছেন, আমি বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলোচনা করবো আজকে। প্রথমেই হাই নিউজে আপনাকে স্বাগত দিই। নমস্কার। নমস্কার। প্রথম প্রশ্ন আপনাকে এটাই করবো যে দিনরাত প্রচার করছেন, প্রচার কেমন চলছে এবং খাওয়া দাওয়ার ডায়েটে কি চলছে? কারণ প্রচারের সময় দেখি এত দৌড়াদৌড়ি করতে হয়, খাওয়ার কি পরিবর্তন, মানে ডায়েট কি পরিবর্তন হয় কিছু? দেখুন, আমি একটা কথা বলি, যারা প্রার্থী তারা অনেকেই বলেন আমি প্রচন্ড এই হালকা খাচ্ছি, প্রচন্ড ওই খাচ্ছি, জল খাচ্ছি, ডাবের জল খাচ্ছি, ওআরএস খাচ্ছি। আমি বেসিক্যালি কিছুই খাচ্ছি না। আমি যেমন প্রত্যেক দিন বাড়িতে যেটা আমার রুটিনের খাবার, কারণ আমি বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার সাধারণত খাই না। অতএব আমার বাড়ির যা রুটি তরকারি, লুচি তরকারি, মাছের ঝোল, ভাত, ওই যা বাঙালির রান্না তাই খাচ্ছি, এবং প্রচারের জন্য আলাদা কিছু আমি খাচ্ছি না। আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি একটা ধর্মীয় অনুষ্ঠানে গেছিলেন এবং তারপর সেটা নিয়ে বিজেপি প্রশ্ন তোলা শুরু করেছিল যে ভোটের আগেই তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছে, ভোটের পরে হয়তো তাদের আর দেখা যাবে না। কিন্তু সেই ধরনের একই ধর্মীয় অনুষ্ঠানে ইন্দ্রনীল খাকেও দেখা গেল, কি বলবেন? আমি একটা কথা বলি, বিজেপি হিন্দুদেরকে নিজেদের সম্পত্তি ভাবে। আমারা আমি আমি নিজেও হিন্দু, এবং এই যে আমার এলাকায় এসে উনি মতুয়াদের উৎসবে নেচেছেন না, তার আগে তো আমি গেছিলাম, আমার দেখা দেখেই উনি গেছেন। তো আমার বক্তব্য যেটা হলো যে এই মতুয়ারা যে অনুষ্ঠান করে, আমি প্রায় 7-8 বছর এই ওয়ার্ডে আছি, মানে কাজ করছি। প্রত্যেকবার, একবার না, শুধু যে এবারই ভোটের জন্য আমি গেছি নয়, আপনি ওদের জিজ্ঞাসা করবেন, প্রত্যেকবার ওদের অনুষ্ঠানে আমি অত্যন্ত অ্যাক্টিভ ভাবে অংশগ্রহণ করি, এবং মতুয়াদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। মতুয়াদের মানে ওরা আমাকে বিশ্বাস করে, কারণ ওদের যখনই যা দরকার হয় আমি ওনাদের পাশে থাকি। এবারে যে মতুয়াদের অনুষ্ঠান হচ্ছে বা হবে, সবগুলোতেই আমি থাকবো। ইন্দ্রনীল খাই একবারই এলো, আর কোনোদিনও আসবে না, কারণ উনি জিতবেনই না, ওনার শেষ। বেহালা পশ্চিমের হুমায়ুন কবিরের দলের প্রার্থী স্বরূপ চট্টোপাধ্যায়, তিনি তার সাথে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর সিকদারের একাধিক ফটো ভাইরাল, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। পাশাপাশি জানিয়ে রাখবো তিনি আগে তৃণমূলে ছিলেন, তারপর বিজেপিতে, এখন হুমায়ুন কবিরের দলে। এবং তার সাথে হুমায়ুন কবিরেরও একটি ভিডিও ভাইরাল, যেখানে কিন্তু তৃণমূল দাবি করছে যে বিজেপি আর হুমায়ুন কবিরের সেটিং রয়েছে। আর এখানে আবারও বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের দলের পশ্চিমের প্রার্থীর ফটো ভাইরাল হচ্ছে। ব্যাপারটা কিভাবে দেখছেন? আপনাকে আমি একটা কথা বলি, এটার বলার কিছু নেই। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখেই ফেলেছে যে হুমায়ুন কবির বিজেপি থেকে 1,000 কোটি টাকা চেয়েছে, যে ওরা মুসলিম ভোট কাটবে, কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে, তার জন্য 1,000 কোটি টাকা চেয়েছে। তো সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ দেখে ফেলেছে, আর কিচ্ছু বাকি নেই। তা ওই হুমায়ুন কবিরেরই দলের মানুষ বিজেপির সঙ্গে এখানে সখ্যতা বাড়াবে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে তো কোনো অস্বাভাবিকতা কিছু নেই। ঠিক দেখেছে মানুষ, একদম ঠিক দেখেছে। হুমায়ুন কবির এবং বিজেপি যে জোট বেঁধে বাংলায় নেমেছে, এটা সবাই জানে, এটা ওদের নাটক। মানে আপনাদের ভোট কাটার কৌশল, মানে বিজেপি এবং হুমায়ুন কবির এটাই দাবি করছে। একদম, ওই যতই অমিত শাহ বলছে না মসজিদ বানাতে দেব না আমরা, বেঁচে থাকলে বাবরি মসজিদ হবে না, সব সব নাটক, সব নাটক। ওরা হুমায়ুন কবিরকে পেছন থেকে সাহায্য করছে। নাহলে হুমায়ুন কবিরের মতন একটা ছুটকো এমএলএ, মন্ত্রিত্বও ছিল না, বিধানসভায় আমরা দেখেছি।
ও কোথা থেকে হেলিকপ্টারে করে ও প্রচার করছে, ওর দলের কি আছে? আজকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিজেপির নেতারা করতেই পারে। এই দল বহুদিন ধরে এখানে আছে, দল নিজস্ব হেলিকপ্টার ভাড়া করে কাজ করছে। হুমায়ুন কবিরের কি ছিল বলুন তো, আর ও কি ছিল যে ও একটা হেলিকপ্টার নিয়ে সব জায়গায় যাচ্ছে, আর যেখানেই নামছে মঞ্চের সামনে বাচ্চারা খেলা করছে, আবার হেলিকপ্টার উড়িয়ে অন্য জায়গায় যাচ্ছে, এই অবস্থা। আমরা অনেক দিন ধরেই ভোট কভার করি, এই ভোট যেন একটু অন্য রকম হচ্ছে। আপনার পনেরোশিতে বুলেট প্রুফ গাড়ি, সাজোয়া গাড়ি, সেন্ট্রাল ফোর্সের যুদ্ধ চলছে নাকি ভোট চলছে, কোনটা? দেখুন, আমার একদিন আমি দেখেছি যে প্রায় 8-10টা সাজোয়া গাড়ি দাঁড়িয়ে, আর তার সঙ্গে একটা বড় বুলেট প্রুফ গাড়ি দাঁড়িয়ে, এবং প্রচুর সিআরপিএফ। আমি তখন প্রচারে যাচ্ছিলাম, আমি একবার ভাবছিলাম নেমে জিজ্ঞাসা করি যে এখানে কি জঙ্গি হানা টানা হয়েছে, আমরা আমরা খবরই পাইনি, হয়তো জঙ্গিরা মেরে টেরে দিয়ে চলে গেছে। তখন আমরা প্রার্থী, এসব কথা বলে ওদের বিড়ম্বনায় ফেলবো না। সিরিয়াসলি মানে আমার এত বয়সে, দেখুন আপনারা তো জানেন আমি ছোট্টবেলা থেকে রাজনৈতিক ঘরানায় বড় হয়েছি, অনেক ইলেকশন দেখেছি, বিয়ের আগে বিয়ের পরে। কোনো, এটা শুধু আমি নই, আজকে সারা বাংলার মানুষ বলছে যে তারা এরকম ইলেকশনের আগে কখনো দেখেনি। মানে বিজেপি যে এতটা মরিয়া হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য, আর এতটা ভয় পেয়েছে মমতা ব্যানার্জিকে, যে ওরা কি করবে বুঝতে পারছে না। একদিকে মমতা দি, অন্যদিকে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, আর কেউ বাকি নেই। কিন্তু অনেকে মজা করে বলছে যে সব নেতাদের আশা হয়ে গেছে, এখন হয়তো আমেরিকা থেকে ট্রাম্পকে নিয়ে আসা হবে। তো এবার বক্তব্য যেটা হলো যে সবাই এসছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এসছে, ইতিমধ্যে আপনারা দেখছেন একজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছে, তার বাড়িতে 15 ঘন্টা আইটি রেড করে তাকে সারাদিন ঘরে বেঁধে রাখলো, মানুষের প্রচারটা সেদিন করতে পারলো এই না। প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো যে আমরা আগেও দেখেছি তৃণমূল বারবার বলেছে যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভোটের আগে বারবার তৃণমূলকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা গতকাল দেখলাম যে একদম দেবাশিস কুমারের বাড়িতে আয়কর, এবং তারপর কুমার সাহা তার বাড়িতে ইডির হানা। বিষয়টা কি হচ্ছে? আমি বললাম তো, ওরা ইলেকশনের আগে এটা করেই, কিন্তু একদম ইলেকশন মানে বললাম না, কতটা মরিয়া হলে ইলেকশনের আগে একে অ্যারেস্ট করে নিয়ে যায়, ওকে তোলে, এই করে, এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকে নামিয়ে দেয়। কিন্তু একদম ইলেকশনের মধ্যে যখন প্রার্থী প্রচার করছে, সেই প্রার্থীর বাড়িতে 15 ঘন্টা ধরে তাকে আটকে রেখে আইটি রেড, বেরিয়ে বলছে কিচ্ছু পাওয়া যায়নি, তার মানে কি? তার সেদিনটা তো গেল, সেই কালকে দেখুন, আজকে আমরা যারা প্রার্থী, আমাদের কাছে 1 মিনিট মনে হচ্ছে সময় নষ্ট। আমি সকালবেলায় 2 ঘন্টা পদযাত্রা করে এসেছি 126 নম্বর ওয়ার্ডে। এসে আমি আমার ওয়ার্ডে বলেছি কোনো একটা বুথে আমি যাব, কেউ টাইম দেয়নি, কারণ সকলেই বেরিয়ে গেছে কাজে। আমার নিজের বসে বসে বিরক্ত লাগছে, আমার মনে হচ্ছিল এই 2 ঘন্টাও যদি একটা কোথাও প্রচার করে দিতাম, আমি অনেকটা এগিয়ে থাকতাম। তো আমার মনে হয় যে আহ, যেটা করছে বিজেপি, তাতে ওদের আরো খারাপ হচ্ছে। প্রথমত এসআইআর করে আমাদের ল্যাজে গোবরে করবে ভেবে নিজেরাই ল্যাজে গোবরে হয়ে গেছে। লাস্টে সুপ্রিম কোর্টের রায়তে আরো ল্যাজে গোবরে গেছে। তার মধ্যে কালকে বিজেপি সাংসদে নারী বিল নিয়ে আরো গেছে, মানে ক্রমশ যাচ্ছে, বুঝতে পেরেছেন? আর ওরা তত মরিয়া হচ্ছে, জিততেই হবে, জিততেই হবে। হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, বাংলার মানুষ জানে বাংলা বাঙালির মেয়ের হাতেই সুরক্ষিত, মোদি শাহর হাতে বাংলা সুরক্ষিত নয়। আমার শেষ প্রশ্ন এটা যে আপনি এখানকার বাসিন্দা, বেহালা পশ্চিমের বাসিন্দা, কিন্তু আপনি আগে বেহালা পূর্বের প্রার্থী ছিলেন বা বিধায়িকা ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে এটা আপনার কাছে নতুন বিধানসভা, মানে ভোটের ক্ষেত্রে মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছে? খুব ভালো। আজকে তো আমি পদযাত্রা করেছি, যতগুলো প্রায় ধরুন 3 কিলোমিটার হেঁটেছি আজকে। আমি যত বাড়িতে গেছি, বাড়িতে বাড়িতে প্রচার করেছি। আমি কিন্তু কারোর চোখ, দেখুন অনেকে আছে না ভোট চাইলে ইচ্ছে নেই তবুও মাথা নাড়ে, হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি। মানুষ কিন্তু হ্যাঁ ঠিক আছে দিদি যাব, মানে আমাকে মন রক্ষা করতে বললো, এরকম কোনো মানুষকে আজকে আমি দেখিনি। আমি পরে আমার ওই ওয়ার্ডের যারা বুথ দেখে তাদের বললাম, এই এলাকাটা কি পুরোটাই তৃণমূলের? সবার মধ্যে এত স্বতঃস্ফূর্ততা। বললো হ্যাঁ, এখান থেকে আমরা খুব ভালো ভোটে জিতি। বেহালা পশ্চিমে বিধায়ক কে ছিল এতদিন, কিছু অভিযোগ কি করছে মানুষ যে বিধায়ক কেউ ছিল না? না, আপনারা বিশ্বাস করুন, আপনারা হয়তো ভাববেন আমি মিথ্যে কথা বলছি। কিছু কিছু জায়গায় গিয়ে আমি এরকম পেয়েছি, মানে আমাকে ধরে বলেছে যে দিদি এখানে মানে বৃষ্টি হলে এখনো জল জমে, বা দিদি এই রাস্তাটা কিন্তু করে দিতে হবে। কিন্তু
আজ পর্যন্ত একটা মানুষও কিন্তু আমাকে পার্থ চ্যাটার্জি দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করেনি। কারণ দেখুন, পার্থ চ্যাটার্জি একজন এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি এখানে চালাতেন, কিন্তু মুখটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে বাংলায় কিন্তু এখন অব্দি কোনো প্রশ্ন ওঠেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট, ড্রেন, জল, আলো, কনজারভেন্সি থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, এত প্রকল্প বলা যাবে না, 105 জয়ের পর বিদ্যাসাগর হাসপাতাল উন্নয়ন হবে তো? বিদ্যাসাগর হাসপাতাল 1000% হবেই। কারণ আমি যখন বেহালা পশ্চিমে প্রার্থী হয়েছিলাম, প্রথম দিনই আমি এটাই বলেছিলাম যে এটাই আমার প্রথম কাজ হবে, বিদ্যাসাগর হসপিটালকে পুরো বেহালার মানুষের জন্য আর অন্যান্য যেখান থেকে মানুষ আসে তাদের ট্রিটমেন্ট যেন এখানেই হয়, তার জন্য আমি যতটা লড়াই করার করবো। এবং দিদির সঙ্গে আমি কথা বলবো, অবশ্যই দিদি বুঝবেন যে বেহালার একটাই সরকারি হসপিটাল। একেবারেই একদম খোলামেলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করুন হাই নিউজ। অভিষেক সিংহ, হাই নিউজ, কলকাতা।